এনসিপি যেই কথাটা বলতেছে সেটা ইন্টারেস্টিং। তারা বলতেছে যেই জুলাই সনদপত্রের কোনো মানে নাই, মানে যে ঘটনা কোনো মানে নাই, সেইটা দিয়ে তারা কি করবে? আপনার কাছে এটার মানে কতটা? না, আপনার কালকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে অনুষ্ঠান হবে তা অতক্ষণ পর্যন্ত ওয়েট করেন, দেখবেন। আমরা আপনাকে মনে করি সবাই থাকবেন। আপনাকে খুবই কনফিডেন্ট মনে হচ্ছে যে আপনি মনে করেন সবাই থাকবে এবং সবাই স্বাক্ষরও করবে, এরকম আপনি মনে করছেন? আপনি কালকে পর্যন্ত ওয়েট করেন, দেখেন। আপনাকে এই প্রশ্নে আপনাকে মানে খুবই আমরা মনে হচ্ছে যে আপনি জানেন আমাদের থেকে বেশি। আমরা চাইবো যে এটা একটা ইতিবাচক ইয়েই হোক, কিন্তু সবাই থাকবে বা কালকে পর্যন্ত ওয়েট করলে এটা বোঝা যাবে। আমি যদি আপনাকে আরেকটু ছোট করে জানতে চাই যে এই কিছু কিছু ব্যাপারে যে মারাত্মক অনৈক্য ছিল, যে এখন করা হবে নাকি পরবর্তী সরকার এসে করবে, এগুলি কি সব ঠিকঠাক হয়েছে? মানে মানে এগুলির ব্যাপারে কি? আমরা খুব বেশি অনৈক্য আসলে দেখি নাই। হুম, আপনি আপনি তো নিজে হুম, মানে ল, হুম, যখন প্রথম আলোতে ছিলেন আমার জি, মনে আছে আপনি ল বিট যে আলাদা একটা বড় বিট হয়, আপনি বোধহয় এটা স্ট্যাবলিশ করেছিলেন। তো আমরা দেখেছি যে এই প্রথম থেকেই আমাদের যারা পলিটিক্যাল পার্টির যারা লিডার, হুম, তারা যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ওভার দ্য লাস্ট 1 ইয়ার তারা এই কাজগুলো করেছেন। হুম, তারা ডিবেট করেছেন, তারা ডায়ালগে ছিলেন কনসেনসাস কমিশনের সাথে। ফলে একটা পর্যায়ে এসে দেখেন কেউ কোনো বয়কট করেন নাই, কেউ বলেন না না আমি তোমার সাথে কথা বলবো না। আগে যেটা আমরা দেখতাম যে সংসদ অচল হয়ে থাকতো, এ আসতেন না ও থাকতেন, এক ধরনের এইরকম কিছু না, সবাই মিলে একটা কালেকটিভ এফার্ট ছিল যে এই প্রসেসটাকে সাকসেসফুল করার। এবং ওকে। সেটা আমরা গতকাল পর্যন্ত দেখেছি, আজকেও আমরা এই বিষয়ে কনফিডেন্ট, এবং কালকে আপনারা দেখবেন যে এটা আরো দৃশ্যমান হবে। এই অনৈক্য, এটা দেখেন পলিটিক্যাল পার্টি থাকলে কিছু কিছু বিষয় অনৈক্য আসবেই, এটাই স্বাভাবিক। এটাই ডেমোক্রেসির বিউটি। আপনি যেটাকে যেভাবে ইন্টারপ্রেট করছেন আর একটা পার্টি সেভাবে ইন্টারপ্রেট করছে না। তো ফলে অনৈক্যটা যখন আসাটা খুব যে অমূলক এমন কিছু না, কিন্তু দেখতে হবে যে আপনি কতটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই ডিবেটটা হচ্ছে। আমরা মনে করি যে ডিবেটটা হয়েছে, এটা এক্সেম্পলারি ছিল, এবং এটা বাংলাদেশের নেক্সট জেনারেশন, বাংলাদেশের যারা পলিটিক্সে আসবেন তাদেরকে যুগ যুগ ধরে এটা ইন্সপায়ার করবে। আপনি এই যে জুলাই ঘোষণাপত্র বা যে যে বিষয়গুলিতে রাজনৈতিক ঐক্যমত্য কমিশন যে যে বিষয়গুলি নিয়ে কথা বলেছেন বা যে সব বিষয়গুলি তুলেছেন এবং যে আলোচনাগুলি করেছেন, সেই আলোচনাগুলিকে ভবিষ্যতের রাজনীতিতে আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা বড় ভূমিকা রাখবে? মানে এটা অবশ্যই এটা একটা খুবই মিনিংলেস কোয়ালিটেটিভ চেঞ্জ। বা এটা মিনিংলেস খুবই খাওয়া একটা, দাওয়া ওরকম কিছু না হয়ে এটা থাকবে না? খুবই কোয়ালিটেটিভ। আপনি, হুম, আমি তো মনে করি এটার উপরে মিনিমাম আপনি 10 15 20টা বই পাবেন, সবাই যে যার পার্সপেক্টিভে যারা ডিবেট করেছেন হুম, সেগুলো। আর আমরা তো পুরো, অনেকের কাছে পুরো ভিডিও গুলোই আছে, না, আমরা প্রত্যেকটা আচ্ছা, সেশন আমরা লাইভ ব্রডকাস্ট করেছি। আর আপনি যদি কিছু না হয়, আপনি দেখেন আমরা 54 বছর ধরে আর্টিকেল 70 নিয়েই আমরা কোনো ঐক্যমতে আসতে পারি নাই। হুম, আছে না, আর্টিকেল হুম, 70-র কারণে আমাদের সংসদ কোনোদিন আসলে এফেক্টিভ কোনো হুম, সংসদ হয়নি, হুম, যেটা হয়েছে সবাই জি হুজুরের সংসদ হয়ে গিয়েছিল। হুম। সেই জায়গায় দেখেন কি ব্রিলিয়ান্ট একটা ডিসকাশন হয়েছে, এবং একটা সবাই একটা ঐক্যমতে এসেছেন আর্টিকেল এবং 70-র আমার বিষয়ে। আমার আমার হ্যাঁ, আমিও সেই আলোচনা শুনতেছিলাম এবং আলোচনা শুনে অর্থ বিল কাকে বলে সেইটা আবার বেশ কিছু লোক বুঝতে পারছে বলে এটা আমার ভালো লাগছে, কারণ রাজনীতিবিদরা প্রথম তর্ক শুরু করছিলেন অর্থ বিল ধরে, মানে অর্থ বিল ছাড়া বাকি সব বিলই আলোচনা করা যাবে। এখন অর্থ বিল যে সব বিলই যে অর্থ বিল, হাওয়েভার আমি একটু আহ, সেই আলোচনাগুলি শুনেছি। সেই আলোচনাগুলি আসলেই বাংলাদেশের রাজনীতিতে বা রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা একটা বড় ভূমিকা রাখবে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনায় যারা আরেকটা বড় ভূমিকা রাখে তাদের মানে অংশগ্রহণ নিয়ে একটা বড় কথা আমরা ধারাবাহিকভাবে শুনতেই পাই, সেটা হচ্ছে ডিজিএফআই। এখন হিস্ট্রিকভাবে ডিজিএফআইটা থাকার কথা হচ্ছে সরকার প্রধানের, মানে সরকার প্রধানকে ডিজিএফআই রিপোর্ট করার কথা, কারণ ডিজিএফআই যেহেতু সেনা প্রধানকেও আসলে নজরে রাখেন, উনি তো সেনা প্রধানের আন্ডারে থাকার কথা না, কিন্তু ডিজিএফআই সকল কাজের দায় বর্তাচ্ছে হচ্ছে সেনাবাহিনীর উপর, বা কল্পিত কাজের দায়ও অনেক সময়। এটা কিরকম? এমনকি আমি উপদেষ্টাদের কাছেও জানতে চেয়েছিলাম যে আপনারা যে এই কাজটি সরকারের ভিতরে সরকারের কথা বলছেন, ক্ষমতার কেন্দ্র বলছেন, সেটি কেন? যারা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া কিন্তু আমাদেরকে স্পষ্ট বলেছেন, আমার যদ্দূর মনে পড়ে আরও একজন উপদেষ্টা, এই মুহূর্তে নাম মনে পড়ছে না, তিনি বলছেন যে আসলে কাগজে কলমে যা আছে ব্যাপারটা তা সবসময় নাও হতে পারে। আপনার কাছে কি মনে হয়, ডিজিএফআই কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শুনছেন, মানে উনার অধীনে বা উনার কর্তৃত্বে আছেন নাকি? আমি তো মনে করি এটা সম্পূর্ণ ওনার অধীনে আছেন। আমি তো এর ব্যর্থ হয়েছে আমি এরকম তো আর দেখি নাই।
না কথাগুলি ডিজিএফআই খুবই জি আমাদের ইম্পর্টেন্ট একটা ইন্টেলিজেন্স এজেন্সি, এবং তারা তাদের যেটা কাজ সেই কাজগুলো খুব সিনসিয়ারলি করছেন। কথাগুলি কোত্থেকে আসে? কথাগুলি আসে হচ্ছে যে আয়না ঘরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যাওয়ার আগে সেটা ডিজিএফআই কর্তৃক আসলে সেটাকে ঝাড়মুছ বা অন্য পরিবর্তন করা হয়েছে। কথাগুলি আসে হচ্ছে যে উপদেষ্টাদেরকেও আসলে এক ধরনের চাপে রাখা হয়েছে, প্রধান উপদেষ্টাকে চাপে রাখা হয়েছে সেনাপ্রধান কর্তৃক, যাতে তারা বেশি না করতে পারে। এই ব্যাপারগুলি মানে বারবারই আলোচনায় আসে। না, এটা আসলে এই যেটা হয় কি, ডিজিএফআই নিয়ে আমাদের দেশে খুব মুখরোচক গল্প চলে। হ্যাঁ, এই জানেন ডিজিএফআই এটা করেছে, ওইটা করেছে। আমি আমার সময় দেখেছি অনেক সাংবাদিক মানে ডিজিএফআই তাকে ডাক দিয়েছে সেটা নিয়ে খুব বলতেন, এবং একটা ভয়ের একটা ইয়ে। অবশ্যই ডিজিএফআই এর আগের যে কাজগুলো ছিল সেগুলো তো অনেকগুলো স্ক্রুটিনাইজ মানে হচ্ছে, বাট আমরা আমাদের পুরো সময়টুকু আমরা বলতে পারবো যে ডিজিএফআই খুবই এই গভর্নমেন্টের মানে খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইন্টেলিজেন্স এজেন্সি হিসেবে কাজ করেছে। শফিক ভাই, ডিজিএফআই এর যে বাজেট, যেটা আমরা আসলে সেইভাবে কখনো জানতে পারি না, আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারের সময় ডিজিএফআই একটা খুবই মানে বিশাল বাজেটে কাজ করছে, মিডিয়াকে হয় নিয়ন্ত্রণ করার জন্য অথবা মানে কখনো ক্যারট মানে কখনো পুরস্কার কখনো শাস্তি দেওয়ার ক্ষেত্রে তারা বাজেট অনেক বেশি পেয়েছে। এই একই বাজেট কি আছে নাকি বাজেটে পরিবর্তন হয়েছে? একই কার্যপরিধি কি আছে না কার্যপরিধির পরিবর্তন হয়েছে? না, আমাদের ডিজিএফআই এর বিষয়ে আমরা ওই আপনি যে স্টেটমেন্টটা একটু আগে পড়লেন সেখানে আপনি দেখবেন যে আমরা কিন্তু বলছি যে ডিজিএফআই এর যে ফোকাসটা, এটা যাতে আরো বেশি এক্সটার্নাল আমাদের যে রিস্ক গুলো আছে, এক্সটার্নাল আমাদের যে ধরনের ইন্টেলিজেন্স গ্যাদারিং করতে হয়, হ্যাঁ, আপনি সেই গ্যাদারিংটা যাতে আরো বেটার ওয়েতে করা যায়, এখানে যেন ফোকাসটা যাতে বেশি থাকে, সেটার বিষয়ে এই গভর্নমেন্ট খুব বেশি করে নজর দিচ্ছে। আপনি দেখেন 2017 সালে এই 7.5 লক্ষ রোহিঙ্গাকে আপনি দেখেন জেনোসাইডের শিকার করে তাদেরকে মায়ানমার মিলিটারি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, যে একদম ইয়ে করে। এইটার কোনো ইন্টেলিজেন্স সেরকম ভাবে ছিল না আমাদের। এটা তো একটা ম্যাসিভ ইন্টেলিজেন্স ফেলিউর। যে ইন্টেলিজেন্স আমার প্রথম ডে ওরা যখন এই কাজটা তো ওরা একদিনে করে নাই, ওরা দিনের পর দিন এটা করছে। ওরা ফেসবুকে রোহিঙ্গাদের এগেনস্টে একের পর এক ফেক নিউজ চালিয়েছে, আমাদের ভয়ানক রকমের তার একটা পরিবেশ তৈরি করেছে। সেটা তো আমাদের জানা উচিত ছিল যে যে ওইখানে এই কাজটা হচ্ছে, এবং এই কাজটার অবশেষে দায়টা এসে আমাদের দায়টা তো না, এটার যে বার্ডেনটা এসে আমাদের উপরে পড়বে। বার্ডেনটা কি? এখন দেখেন আমার 13 লক্ষ রোহিঙ্গাকে আমাদেরকে দেখভাল করতে হচ্ছে। তাদের খাদ্য পাবে কিনা, তাদের হেলথ কেয়ার পাবে কিনা, কারণ আমাদের হিউম্যানিটেরিয়ান নিডটাকে আমাদেরকে অবশ্যই এটা লুক আফটার করতে হবে, সেই কাজটা করতে হচ্ছে। কিন্তু ওইটা তো প্রথমেই যখন 2017 সালের আপনার 25শে অগাস্ট যে কাজটা হলো, যে ওরা আসা শুরু করলো, তার আগেই তো আমাদের এই জিনিসটা জানা উচিত ছিল। এবং আমি তো মনে করি সত্যিকার অর্থে আমাদের যে ডিজিএফআই, এটাকে আরো শক্তিশালী করে আমাদের যেটা এক্সটার্নাল রিস্ক সেগুলোকে আমরা যাতে খুব সবসময় যাতে আমরা বেস্ট কোয়ালিটির ইন্টেলিজেন্স পাই, সেটার জন্য আমাদের প্রিপেয়ার করতে হবে। আমার প্রশ্নটা ছিল যে গত 15 বছর, আপনি 2017 সালে কথা বললেন, গত 15 বছরে আমরা কিন্তু ডিজিএফআই কে এই বাংলাদেশকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করার থেকেও মানে অভ্যন্তরে যেসব শত্রু বা কল্পিত শত্রু আছে, প্রতিপক্ষ আছে, তাদের বিরুদ্ধে ব্যবহৃত হইতে দেখছি। এইটা এখন পরিবর্তন হয়েছে কিনা? মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিজিএফআই মানে প্রকৃতিগতভাবে শেখ হাসিনার ডিজিএফআই থেকে আলাদা কিনা? না, ডিজিএফআই কে এগেইনস্টে আপনি গত 15 মাসে শুনেছেন যে ওরা কাউকে গুম করেছে, কোন সাংবাদিককে এনে হ্যারেস করেছে, কোন সাংবাদিককে ফোন দিয়ে বলেছে এই রিপোর্টটা নামাও? এই ধরনের কোন ঘটনা ঘটেছে আপনি দেখেছেন? অর্থাৎ পরিবর্তন আমরা তো হয়েছে, মনে করি অর্থাৎ পরিবর্তন অবশ্যই। আপনি কোন গুমের কথা শুনেছেন যে যেন একটা ফ্যামিলি এসে বলছে যে আমার ভাইকে ডিজিএফআই লোকরা তুলে নিয়ে গেছে, বা একটা সাংবাদিক এসে বলছে যে আমি এই রিপোর্টটা করেছিলাম, ডিজিএফআই আমাকে থ্রেট করেছে? এটা এই ধরনের তো আমরা 15 মাসেতে আপনি গুমটা শুনতেছি না, কিন্তু ডাইনে বামে অনেক রকম মামলার কথা শুনতেছি। এবং সংবাদপত্রকে শোভি আপনি দেখেন, আজকে এই সংবাদপত্র জনকণ্ঠ আছে ওই মালিকানায়, আগামীকাল মালিকানা চেঞ্জ হইতেছে, প্রত্যেকটা টেলিভিশনে মালিকানা বা যারা পরিচালনা সেটা চেঞ্জ হয়েছে। তো সেগুলি ক্ষেত্রে ডিজিএফআই বা এদের কোনো রোল নাই। রোল থাকলে আপনারা রিপোর্ট করেন, কোনো রোল নাই। আমরা এই বিষয়ে চিফ অ্যাডভাইজারের অবস্থান পুরো ক্লিয়ার। ডিজিএফআই যেগুলো ম্যান্ডেটেড যে কাজ, সে কাজ
এই কাজ তো ডিজিএফআই এর কাজ না, এটা ওরা করবে কেন? আচ্ছা শফিক ভাই, আমরা এই ডিজিএফআই এর রোলের জায়গা থেকে বা সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুইজনকে, মানে যারা এনসিপির নেতা বা তরুণ নেতা বা তাদেরকে দুইটা টেলিভিশন দেওয়া হয়েছে, টেলিভিশন আরও 200টা দেওয়া হোক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সেইটার ক্ষেত্রে কি কোনো স্পেশাল কোনো কিছু কি ছিল? যেমন ধরা যাক শফিক ভাই, আমি যদি বাংলাদেশে একটা টেলিভিশনের লাইসেন্স পেতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে আবেদন করি, আমার পাওয়ার সম্ভাবনা কতটুকু, বা আমাকে কিসের মধ্যে দিয়ে যাইতে হবে, কোনো আলাদা মানে মানে আমাকে আপনার খুব প্রিয় হইতে হবে, মানে কি করতে হবে আমার? আমার মনে হয় যে এটার ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ের যিনি ইনচার্জে যিনি বা আছেন, এনসিপি তে তথ্য জয়েন করতে হবে অ্যাডভাইজার, কিছু একটা ওরকম কিছু না? তথ্য অ্যাডভাইজার এই বিষয়ে স্পষ্ট বলেছেন, জি, আপনি ওনার বক্তব্যটা দেখলেই পাবেন। আচ্ছা, আমার মনে হয় যে আমাদের আরো অনেক বেশি লাইসেন্স দেওয়া উচিত, হুম, এবং অবশ্যই এটা নিয়মের মধ্যেই এই অনেক বিষয়। কিন্তু আপনি দেখেন যে আগেকার যে আপনি যদি কামাল আহমেদের যে হুম, মিডিয়া কমিশন রিপোর্ট দেখবেন, যে আগে এমন কাউকে নেই, কৃষক লীগের লিডারকে দেওয়া হয়েছে, হুম, মৎস্য লীগের লিডারকে দেওয়া হয়েছে, হুম, এবং অনেকে আবেদনে বলেওছেন যে আমি আওয়ামী লীগের প্রচারণা করব, সেই জন্য আমাকে দিতে হবে, হুম, বা হুম। আমি বঙ্গবন্ধুর যেই চেতনার কথা বলবো, অতএব আমাকে দিন। না, এখন আমরা মনে করি এখনই এই এখনই ম্যাজিক ওয়ার্ডটা কি, মানে আমি এটা পরীক্ষা না করার না, জন্য আমরা মনে করি যে কোনো ম্যাজিক ওয়ার্ড নাই? বাংলাদেশের যে মিডিয়া, হুম, যে এইখানে আরো সাম্যতা আনার জন্য হুম। আর অনেক অনেক বেশি মানে নতুন মিডিয়া দেওয়া উচিত। মানে সমতা কারণ আনার এটা জন্য, মানে অবশ্যই একটা, সমতা আনার জন্য মানে এটা আওয়ামী লীগ অবশ্যই একটা পণ্যটা দিছে, এন্টি আওয়ামী লীগ না, পণ্যটা। এটা একটা অবশ্যই গাইডলাইনের মাধ্যমে, অবশ্যই একটা গাইডলাইনের মধ্যে, নিয়মের মধ্যে, নিয়মের ব্যত্যয় করে কোনো কিছু হওয়া উচিত না। আমি এইটা দেখার জন্য, আমি এইটা দেখার জন্য পরীক্ষামূলকভাবে একটা, আপনি অ্যাপ্লাই করেন, আমি একটা আমি অ্যাপ্লিকেশন করতে আপনাকে চাই, আহ্বান করবো, আপনি আমি একটা অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করেন। করতে চাই এবং সেই অ্যাপ্লিকেশন করে দেখতে চাই যে আসলে ক্রাইটেরিয়াটা কিভাবে কাজ করে। থ্যাংক ইউ। আমরা 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 না, এটা আপনি অবশ্য, আমি এটা অস্বীকার করতে পারবো না, যেটা আপনি আগেও আমাকে বলেছেন যে মানে এইটা মানে, কিন্তু এটা দেখাই উচিত, এটা দেখা উচিত। আচ্ছা, আমি প্রধান উপদেষ্টার বিদেশ সফর নিয়ে মনে হয় আপনি সব মানে মানে অনেকগুলি প্রশ্নের জবাব আপনাকে নানা সময় আপনাকে দিতে হয়েছে। সর্বশেষ যে রোম সফর, প্রধান উপদেষ্টা যে রোম সফর, সেটা নিয়ে বিবিসি বাংলাতেও আমি শিরোনামটা দেখতেছিলাম যে প্রধান উপদেষ্টার রোম সফর নিয়ে প্রশ্ন উঠছে কেন। মানে আমরা কিন্তু ডক্টর ইউনূসকে দেখেছি যে সরকার প্রধান হওয়ার আগেও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সারা বিশ্বব্যাপী যেগুলি গ্লোবাল ইভেন্ট, সেগুলিতে তিনি যোগ দিতে গিয়েছেন। কিন্তু এইবার ডক্টর ইউনূসের ইতালি সরকারের কেউ স্বাগত জানায় নাই। অন্যদিকে আপনার ফেসবুকে পোস্ট দিয়ে বাসসের ভুল ধরিয়ে বলতে হচ্ছে ইতালির প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা বৈঠক করবে, এমন কথা কোথাও বলেননি। এগুলি কেন হচ্ছে? মানে মানে আপনি কি একটু বলবেন যে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রোফাইল কি সরকার প্রধান হওয়ার পর একটু নেমে গেছে নাকি? মানে না না, এটা এই যে যে ট্যুরগুলো হলো, এগুলো খুবই ক্রুশিয়াল ছিল, হুম, আমাদের জন্য খুব দরকার। এটা বাংলাদেশের যে সারা পৃথিবীতে যে আমাদের যে প্রেস্টিজের যে অধপতন হয়েছিল, সেটাকে পুনরুদ্ধারের জন্য, এবং আমাদের যে গভর্নমেন্ট এবং আমাদের যে একটা রিভলিউশন হলো, তার জন্য যে আমাদের সাপোর্টের জন্য, সাপোর্ট আমরা সহযোগিতার জন্য আমাদের অনেক চিফ অ্যাডভাইজার অনেকগুলো ট্যুর করেছেন। মোট আমি মনে হয় 14টার মতো বা 15টার মতো 14টা ট্যুর করেছেন। এবং এটা আমি বলি যে রাষ্ট্রপ্রধান হিসাবে এটা খুবই খুব যে বেশি আমি এটা মনে করি না। হুম, আপনি এই যে যত 15 মাসে আপনি নরেন্দ্র মোদী 29টা ট্যুর করেছেন। হুম, এই 15 মাসে বিবিসি তো বাংলা তো ব্রিটেনের, বিবিসির যিনি যারা ব্রিটেনে, অথরিটি, জি। হ্যাঁ, ব্রিটেনের প্রাইম মিনিস্টার 31টা ট্যুর করেছেন এই সময়ে। তো এগুলো তো মানে এটা এটা একটা পার্ট অফ ইওর জব। আপনার ফরেন পলিসি পুরো পৃথিবীতে আসলে লিড করে ওই দেশের সরকার প্রধান, এবং উনি ওই কাজগুলো করছেন। এই কিন্তু এই যে রোম সফরটা খুবই ক্রুশিয়াল ছিল, এবং প্রত্যেকটা সফরই ওনার, যে আমি বলি কিন্তু যে খুবই খুবই ক্রুশিয়াল ছিল মানে আমাদের জন্য। প্রথম কথা হচ্ছে যে এগুলির ফল নিয়ে প্রশ্ন উঠতেছে যে এগুলির ফলাফল আমরা আসলে কি পাইলাম। দ্বিতীয় কথা হচ্ছে প্রশ্ন উঠতেছে যে তিনি এইগুলি সফর করতেছেন, কিন্তু এগুলি সেই অর্থে খুব হাই প্রোফাইল সফর হইতেছে খুবই কিনা, খুবই খুবই কার্যকর হইতেছে আমি কিনা। বলবো যে যে আমরা লন্ডনে প্রত্যেকটা গেলে হাই লন্ডনের প্রোফাইল। প্রধানমন্ত্রী দেখা পাই না, মানে না না, লন্ডনে যে কিং এর সাথে দেখা হয়েছে, 35 মিনিট কিং এর সাথে তার অডিয়েন্স ছিল, কি বলেন দেখা হয়নি? আরো আরো 40-50 জন রুমে থাকা সহ 35 জন। না না, এটা আলাদা। আপনি
দয়া করে আপনি বাকিংহাম প্যালেসের সাথে যোগাযোগ করবেন যে ওই দিন উনি যে দেখা করেছেন উনি এটা কি কি ওয়ান এক্সক্লুসিভ টু কোনো ওয়ান একটা সময় নাকি পেয়েছিলেন, ওয়ান অন ওয়ান কোনো সময় এক্সক্লুসিভ পেয়েছিলেন? 35 মিনিট পেয়েছেন, এক্সক্লুসিভ 35 মিনিট পেয়েছেন, মানে কনস্টিটিউশনাল, এক্সক্লুসিভ। মানে কি বলে, মানে উনি তো আলংকারিক, আলংকারিক একজন, মানে না বাট আপনি 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 ট্রাম্পে দেখেন না, ট্রাম্পও যে ওই ওনার সাথে দেখা করেছেন, রাইট। এটা কি ইয়ে নাকি? আপনি কিং এর একটা অডিয়েন্স পাওয়া খুবই কঠিন একটা বিষয়। ওকে, বাট মানে আপনি মনে করতেছেন যে এই সফরগুলি করা হয়েছে, সেই সফরগুলি খুবই কুশল ছিল বলে? প্রত্যেকটা সফর ইম্পর্টেন্ট ছিল, এবং এই গভর্নমেন্টের এবং এই যে পরিবর্তিত পরিস্থিতির জন্য যেখানে আমাদের দেশকে ইন্টারন্যাশনালি এক ধরনের একটা ক্যাম্পেইন চলছে, আওয়ামী লীগের লোকরা মিলিয়নস ডলার তারা ব্যয় করছে এই গভর্নমেন্টকে দেখাতে যে এটা একটা তালেবান গভর্নমেন্ট, এই প্রফেসর ইউনূস একটা চিফ তালেবান হয়ে গেছেন, আমরা সবাই তালেবান, এই ধরনের একটা যেখানে রিলেন্টলেস একটা মিস ইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে, সেই জায়গায় আমাদের বারবার প্রতিটা বিশ্বের সমস্ত জায়গায় যেতে হচ্ছে, আমাদের বলতে হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ রেগুলেশন ইট ওয়াজ, এবং এই গভর্নমেন্ট কি কি কাজ করছে, আমরা ফরেন ইনভেস্টর আনতে চাচ্ছি, আমরা যেই সমস্ত জায়গায় চিফ অ্যাডভাইজারের ফোকাস দিচ্ছেন সেই বিষয়ে প্রত্যেকটা বিষয়ে আমরা চিফ অ্যাডভাইজার কথা বলছে। আপনারাও কি লবিস্ট নিয়োগ করেছেন বা করছেন? আপনাদের বক্তব্য কোথায় আপনি দেখেছেন লবি? না, আমি জানতে লবিস কোথায় আপনি চাইছি, দেখেছেন? জানতে চাইছি। আপনি দেখেন, আপনি বলেন আমরা লবিস নিয়োগ করেছি কিনা। আমি আপনার কাছে জানতে চাইছি, মানে সরল প্রশ্ন। না আপনারা আপনি করেছেন কিনা? না, কারণ হচ্ছে আমরা কি, করিনি। প্রশ্নটা কোত্থেকে আসছে আমি বলি। জামায়াতে ইসলামের একজন লন্ডনের নেতা জনাব আবু বকর, উনি বলেছেন যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস আগে থেকেই লবিস নিয়োগ করেছিলেন, এবং তার জন্য যে টাকা পয়সা ব্যয় করেছেন তারও একটা তিনি বর্ণনা দিয়েছিলেন। আমরা এটা নিয়ে তো সত্য মিথ্যা জানি না, প্রশ্ন করছি যে আমি ওনাকে ফোন দিয়েছিলাম, আমি আচ্ছা। বললাম যে আপনি যে এত বড় একটা ডাহা মিথ্যা কথা বললেন, এটার একটা আপনি ইয়ে দিবেন। হুম। উনি বললেন যে বাংলাদেশি পত্রিকা যারা এটা ছেপেছে প্রত্যেককে উনি রিজয়েন্ডার পাঠাবেন। মানে এটা একটা ডাহা মিথ্যা উনি ছিল, তো মুখে বলেছেন, মুখেই তিনি ডাহা মিথ্যা কথা বললেন এবং জামায়াতের নেতা। হ্যাঁ উনি এটা ডাহা মিথ্যা কথা বলেছেন। ওকে, আর এই সরকার এখন পর্যন্ত কোনো লবিস্ট নিয়োগ দেয় নাই সরকারের কথা না বলার জন্য, না কিন্তু না। এটা আমার শেষের আগের প্রসঙ্গ। সেটা হচ্ছে যে সরকারের জনপ্রিয়তা নিয়ে যেসব জরিপ হচ্ছে, এমন কোনো আয়োজনে আপনাকেও দেখা যাচ্ছে, আপনি কথা বলছেন। আমরা জানতে চাই এই সরকার কতটা জনপ্রিয়, এই সরকার কতটা জনবান্ধব, সে প্রচার প্রচারণা কতটা জরুরি। মানে একটা দল নিরপেক্ষ সরকারকে কি আমরা একটু পপুলিস্ট দেখতে পাচ্ছি? মানে দল নিরপেক্ষ সরকারকে পপুলিস্ট থাকতে হবে কেন, দেখতে হবে কেন? মানে জরিপ দিয়ে সে যে খুব জনপ্রিয় সেটা কেন বুঝাইতে হবে? মানে আপনার ইয়াটা কি, থিম বা না এটা বাইরে কিন্তু যারা আপনি ইউগভ আপনি দেখেছেন, ইউএসএ প্রতি মাসে ওরা করে, অন্যান্য প্রত্যেকটা দেশেই জরিপটা নেয়। জরিপটা নেওয়ার একটা কারণ হচ্ছে যে আমি যে কাজগুলো করছি, মানে এই গভর্নমেন্ট যে কাজগুলো করছে সেটা কি রাইট অন ট্র্যাক আছে কিনা, জনগণ কি ভাবছে সেটা তো জানার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, এবং সেই ভাবনাটাই জরিপে অনেক সময় রিফ্লেক্টেড হয়। সেজন্য যে কোনো দেশেরই, সেটা ইন্টারিম গভর্নমেন্ট হোক আর এটা পলিটিক্যাল গভর্নমেন্টই হোক, এটার প্রতি মাসেই দেখবেন যে এক ধরনের জরিপ নেওয়া হয় যে তারা কি, এটা আপনি দেখবেন যে কেয়ার স্টামারের জরিপ নিয়ে প্রচুর কথা হচ্ছে যে উনি যে ফলাফল আসছে, বা ট্রাম্পের হ্যাঁ অ্যাপ্রুভাল রেটিং, এটা একটা ইস্টাবলিশ একটা নর্ম। আমরা ইন্টারিম গভর্নমেন্ট তো অনেকগুলো কাজ করছে, ওরা ট্রায়ালের কাজ করছে, রিফর্মের কাজ করছে, ইলেকশনের ব্যাপারে প্রিপারেশন নিচ্ছে, অন্যান্য ইকোনমিক রিকভারির বিষয়ে যেগুলো কাজ সেগুলো করছে। তো এই কাজগুলো কতটা জনবান্ধব এবং এই কাজগুলো অ্যাপ্রুভালটা রেটিংটা কত, সেটা জানা তো অন্যায় কিছু না, এটা খুবই ভেরি মাচ দরকার। আপনি কেমন মনে করতেছেন যে ইন্টারিম গভর্নমেন্টের অ্যাপ্রুভাল রেটিং এর কার্ভ কি ঊর্ধ্বমুখী অথবা সমান আছে? আমি মনে করি এটা আমাদেরকে যা আমরা পাচ্ছি যে ইট ইজ ভেরি গুড, ইটস অ্যারাউন্ড 80%, সামটাইমস মোর দ্যান দ্যাট, মেবি সামটাইমস লেস দ্যান দ্যাট। কেউ কি আপনাদেরকে আরো বেশি সময় থাকতে বলতেছেন, 2 বছর বা 5 না বছর? না, এই গভর্নমেন্টের কখনোই 5 বছর। এখন ওনাকে যদি কেউ এসে বলেন বা আপনাকে যদি বলেন যে খালেদ মহিউদ্দিন ভাই আপনি 10 বছর এই ঠিকানার এই প্রোগ্রামটা চালান, আপনি তো আপনার অনুযায়ী চলবেন। আর এই গভর্নমেন্ট প্রথম থেকে ক্লিয়ার ছিল তার ম্যান্ডেটটা কি। তার ম্যান্ডেট ছিল রিফর্ম এর কাজগুলো করা, ইকোনমিক রিকভারি করানো, তার কাজ ছিল ট্রায়াল গুলো করা, যে জুলাই আগস্ট বা তার পূর্ববর্তী যে ভয়ানক রকমের খুন খারাপি হয়েছে সেগুলোর হিউম্যান রাইটস অ্যাবিউজ হচ্ছে সেগুলোকে বিচার করা এবং একটা ভালো ইলেকশন দেওয়া। আমরা মনে করছি যে এই কাজগুলো যথেষ্ট প্রোগ্রেস হয়েছে। এখন ইলেকশনের সময় এবং ইলেকশনের টাইমটা উনি ঘোষণা করছেন এবং তারপরে এটা ছেড়ে দিবেন। এখন আপনি 10 বছর চান আর 50 বছর চান, প্রফেসর ইউনূস উনি একটা লাইন টেনে দিয়েছেন যে না, ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, এবং এরপরে উনি তার যে পুরনো যে কাজগুলো উনি করতেন এবং
খুব আনন্দের সাথে করতেন, সে কাজে ফিরে যাবেন। শেষ প্রশ্ন, জাতীয় নির্বাচনের পর নতুন যে সরকার আসবে, যদি প্রস্তাব দেওয়া হয় তাদের প্রেস উইং এর দায়িত্ব আপনি নেবেন কিনা, তারা যদি একটা কন্টিনিউশন চান, এই দায়িত্ব থেকে